শাড়িটা খুলবো? আমি ইতস্তত করে বললাম। জেনি ঘোমটা দিয়ে ঠায় বসে আছে, নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না মনে হচ্ছে দেখে। আমি আবার বললাম, খুলবো? মেয়েটা চুপ করেই থাকলো। আমি বেশ কিছুক্ষণ ওর দিকে জবাবের আশায় তাকিয়ে থাকলাম। দিলই না জবাব। গভীর একটা দীর্ঘশ্বাস আমার গলা চিরে বের হয়ে গেল। বাসর রাত সম্পর্কে যে ধারণাগুলো মনের কল্পনায় ছিল সেগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকলো। ছোটবেলা থেকে বাসর ঘরে নরনারীর আদিম উপাখ্যানের ধারণা পাওয়া আমি হঠাৎ করে ভেঙে পড়লাম। জেনি এখনও মাথা নিচু করে ঘোমটা দিয়ে বসে আছে। আমি বিছানা থেকে নেমে পড়লাম। ঘরের সাথে লাগোয়া বাথরুমের দিকে যেতে যেতে ওর দিকে তাকিয়ে মৃদু গলায় বললাম, শুয়ে পড়ো। একটু থেমে আবার বললাম, আর হ্যাঁ, কাপড়টা বদলে নিও। তোমার সুটকেসটা খাটের ওই কোণার নিচে আছে, ওখান থেকে কোনো একটা পরে নিও। জেনি সামান্য মাথা নাড়ালো। আমি বাথরুমে ঢুকে পড়লাম, দরজাটা আটকে দিলাম। বেসিনের সামনে যেয়ে দাঁড়ালাম। বেসিনের উপরের দেয়ালে বিশাল আয়না, আমাকে দেখা যাচ্ছে সেখানে। ঘামে তেলতেলে হয়ে আছে মুখটা। চুলে হাত বুলালাম, আঠা আঠা হয়ে আছে। ট্যাপ খুললাম। শো শো শব্দে পানি পড়ছে বেসিনের গায়ে। পানির ছিটে মুখে এসে লাগছে। সারাদিন ভালো ধকল গেছে। বসেই ছিলাম সারাক্ষণ, কিন্তু তাও ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ট্যাপের পানিতে অনেকক্ষণ হাতের থাবা দুটো ভেজালাম। এক সময় শীতের পরে বসন্ত আসতো, এখন আর আসে না। এবছরের শীত প্রায় কেটে গেছে। বসন্তের পরিবর্তে ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে। আরামই লাগলো ঠান্ডা পানিতে হাত দুটো ধরে রাখতে। মনে হলো ভেতরের অশান্তি তো কিছুটা কমলো। ট্যাপের পানি বন্ধ করে দিয়ে আয়নার দিকে তাকিয়ে গায়ের জামা খুলতে শুরু করলাম। আয়নায় আমির সাথে আমির চোখে হতেই একটা লজ্জা হতাশা বুকের ভেতরে এসে বাঁধল। বউকে মানাতে পারলাম না কেন? আমি চিরকাল এমন, সামান্য জোর পর্যন্ত খাটাতে পারলাম না নিজের উপরে কেন? কাপড়গুলো এক পাশে ছুঁড়ে ফেলে শাওয়ারের নিচে যেয়ে দাঁড়ালাম। অন করে দিলাম শাওয়ারটা। ঝিরিঝিরি করে পানি এসে মুখে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। ভালো লাগছে আমার, একটু একটু, তবুও ভালো লাগছে। হঠাৎ জেনি কে আমি প্রথমে দেখেছি ওদের বাড়িতে। সুন্দরী, ষোড়শী, কেশবতী চেহারার শিশুসুলভ ভাব এখনো কিছুটা থেকে গেছে। ভালোই লেগেছিল ওকে আমার। আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। সবচেয়ে বড় কথা, আমার বাবা মা ও হ্যাঁ করে দিয়েছিল। এক বসাতেই ডেট ফাইনাল। মাঝখানে একদিন আংটি বদল হলো শুধু। জেনিকে অবশ্য সামান্য অপ্রস্তুত মনে হয়েছিল, কিন্তু আংটি বদলের সময় তো সব মেয়েই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, তাই না? আফটার অল এটা ওর প্রথম বিয়ে, একটু অপ্রস্তুত তো হতেই পারে। এখনকার বিয়েগুলোই যেমনটা হয় অমন আমাদের বেলায় হয়নি। না হওয়ার পেছনে কারণ ছিল, জেনির মানসিক অবস্থা তেমন ভালো ছিল না। সদ্য গর্ভপাত হয়েছিল। মানসিকভাবে বেচারি একেবারে ভাঙা তখন। তারপর উপমহাদেশে যেমনটা হয়, খুব তাড়াতাড়ি ওর বিয়ে ঠিক হয়ে গেল আমার সাথে। মানসিকভাবে আনস্টেবল কারো সাথে সুস্থ কারো বিয়ে হবে, এটা নিশ্চয়ই কোনো মানুষ মনে মনে কল্পনা করবে না। সুতরাং জেনির কপালে আরেকজন মানসিক রোগীর আদুরি এসে জুটল। হ্যাঁ, আমি নিজেও মানসিকভাবে অতটা সুস্থ নই। আজকের আগে কয়েকটা বছর এক ঘরে আটকা থেকে জীবন কাটিয়েছি। কেউ আমাকে আটকে রাখেনি। আমি নিজেই ঘর থেকে বের হতাম না। আমি জানি আমার অসুখটা ভয়ঙ্কর, অসম্ভব রকমের ভয়াবহ।
খুব ছোটবেলায় এই অসুখের ঘোরে এক ছেলেকে খুন করেছিলাম আমি। আমার এখনো মনে আছে, গোলগাল চেহারার একটা ছেলে, চশমা পরতো। একদিন, থাক বাদ দেই, ভালো কথা হচ্ছে সেই খুনের জন্যে আমি ধরা খাইনি। ধরা পড়েছিল সে সময়ে এলাকার উঠতি মাস্তান বাচ্চু সাদেক। যাবজ্জীবন জেল হয় বেচারার। জেনির বাবা বিশাল ধনী, আমাদের তুলনায় কম, কিন্তু তাও দেশের ভিতরে উনি টপ 10 ব্যবসায়ীদের একজন। মেয়েকে তিনি চাইলেই সুস্থ কারোর সাথে বিয়ে দিতে পারতেন। কি জানি কি বুঝে আমার সাথে বিয়ে দিলেন। আমার বাবার বিশাল ধনসম্পত্তি দেখে মনে তো হয় না টাকার জন্য মেয়েকে উল্টোপাল্টা জায়গায় পাঠাবেন, এমন লোভী ওনাকে দেখে মনে হয় না। সম্ভবত উনি নিজের মেয়ের উপর রাগ করে আছেন। হাজার হোক অনেক আদরের ছোট মেয়ে, যদি কোনো ছেলের সাথে পালিয়ে যেতে 3 মাস পরে ফিরে এসে কেচ্ছা কাহিনী শোনায়, তাহলে মেয়ের উপর রাগ করাটাই স্বাভাবিক। পরের পর্ব দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।